চীন ইরানের গোপন মাস্টার প্ল্যান ভারতের জন্য কি বড় দুঃসংবাদ? ট্রাম্পের ডেডলাইন পার, গ্যারান্টি ছাড়া কেন এক পাও নড়ছে না তেহরান? শেষ হচ্ছে না ইরান যুদ্ধ, পর্দার আড়ালে কোন শক্তির খেলা? এবং ইরানে পারমাণবিক হামলার পরিকল্পনা চূড়ান্ত করছেন ট্রাম্প। আমন্ত্রণ বিকেলের সংবাদে, সঙ্গে আছি শাওন আহমেদ সাদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। চীন এবং ইরান উভয় দেশই বর্তমানে আমেরিকার কড়া নজরদারিতে রয়েছে। এই অভিন্ন শত্রুতা তাদের নিয়ে এসেছে একই টেবিলে। 25 বছরের এক বিশাল কৌশলগত চুক্তিতে সই করেছে বেইজিং ও তেহরান। এই চুক্তির ফলে ইরানে অন্তত $400 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে চীন। বিনিময়ে চীন পাবে নিরবিচ্ছিন্ন জ্বালানি তেলের যোগান। আমেরিকা ও তার মিত্র দেশগুলো ইরানকে একটি নির্দিষ্ট সময়সীমা বা আলটিমেটাম দিয়েছে। তাদের দাবি, ইরানকে অবিলম্বে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে। পশ্চিমা দেশগুলোর ভয়, ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করে ফেলবে। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম শুনে ইরান খুলে দেবে হরমুজ প্রণালী, এমন সম্ভাবনা হয়তো খোদ মার্কিন প্রেসিডেন্টও দেখছেন না। এজন্যই তার দেওয়া 10 দিনের আলটিমেটাম সোমবার শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি তা আরও 20 ঘন্টা বাড়িয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাত 8টায় শেষ হবে এই আলটিমেটাম। একদিকে তিনি বলছেন চুক্তি না হলে সব উড়িয়ে দেব, অন্যদিকে ট্রুথ সোশ্যালে লিখছেন গভীর আলোচনা চলছে। এই আলোচনার মূল সূত্রটি সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তাদের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ এখন 45 দিনের সাময়িক যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে কাজ করছে। ওয়াশিংটন, ইসরায়েল এবং আঞ্চলিক 4টি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, এই 45 দিনের যুদ্ধবিরতি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। মধ্যস্থতাকারী 3 দেশ পাকিস্তান, তুরস্ক এবং মিশরের লক্ষ্য হল এই 45 দিনের একটি বিরতি আদায় করে যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটানো। অন্যদিকে ইরানও দেখছে ট্রাম্পের এই চাল। গাজা বা লেবাননের অভিজ্ঞতা থেকে তেহরান জানে, কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল বা আমেরিকা যখন তখন হামলা চালিয়ে পরিস্থিতি বদলে দিতে পারে। তাই স্রেফ 45 দিনের শান্তির জন্য তারা তাদের দুরূপের তাস, হরমুজ প্রণালী ও ইউরেনিয়াম ছাড়তে চায় না। তারা চায় শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি। গত কয়েক সপ্তাহে ইরান জুড়ে নজিরবিহীন হামলা চালানো হয়েছে। রাজধানী তেহরান থেকে শুরু করে ইস্পাহান ও বু শহরের পারমাণবিক কেন্দ্রগুলোতে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র। মানবিক বিপর্যয় এখন চরমে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, ভেঙে পড়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, এর সঙ্গে ইসরায়েলের পোড়খাওয়া সেনাবাহিনী আর তীক্ষ্ণ গোয়েন্দা জাল যুক্ত করলে ইরানের সঙ্গে লড়াইটা একেবারেই অসম মনে হয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সাফল্যের বিষয়ে হোয়াইট হাউসের দাবি নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। গত সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের আড়ালের কৌশলগত দুর্বলতাগুলোই স্পষ্ট হয়ে উঠেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের দাবি, আগামী কয়েকদিনে হরমুজ প্রণালী দিয়ে আরও 20টি তেলবাহী ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিয়েছে ইরান। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী যুদ্ধের আগে এই প্রণালী দিয়ে দিনে গড়ে 100টিরও বেশি ট্যাঙ্কার চলাচল করত। সেই তুলনায় 20টি ট্যাঙ্কারের অনুমতি পাওয়া একেবারেই নগণ্য। ফলে লেভিট যেটাকে ট্রাম্পের প্রকাশ্য কূটনৈতিক বিজয় আখ্যা দিচ্ছে, সেটি আসলে ট্রাম্পের নিজের তৈরি করা সংকটের একটি ক্ষুদ্র ভগ্নাংশ মেরামতের চেষ্টা মাত্র। সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সামর্থ্য যুক্তরাষ্ট্রের থাকলেও সেখানে মার্কিন নৌবাহিনীকে পাঠালে ইরান যদি কোনোভাবে একটি জাহাজও ডুবিয়ে দিতে পারে, তবে তা তেহরানের জন্য হবে বড় ধরনের প্রোপাগান্ডা বিজয়। আবার ইরানকে পিছু হটাতে হলে ট্রাম্পকে হয়তো শেষ পর্যন্ত স্থলসেনা মোতায়েন করতে হবে। এতে মার্কিন সেনাদের প্রাণহানির ঝুঁকি বাড়বে, যেটা ট্রাম্পের নড়বড়ে রাজনৈতিক অবস্থানকে আরও সংকটে ফেলতে পারে।
সার্ক দ্বীপ দখল নিয়েও একই ধরনের দোটানা। রোববার ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেছেন তিনি হয়তো ইরানের তেল ক্ষেত্রগুলো দখলে নিতে পারেন। এমন পদক্ষেপে ইরানের অর্থনীতি পঙ্গু হয়ে যেতে পারে ঠিকই, কিন্তু তাতে ইরান আত্মসমর্পণ করবে এমন কোনো নিশ্চয়তা তো নেই, বরং এতে ইরান আরো মরিয়া হয়ে পাল্টা আঘাত করতে পারে। ইউরেশিয়া গ্রুপের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ইয়ান ব্রেমার সোমবার সিএনএনকে বলেন, পরিস্থিতি মোটেও স্বাভাবিক হওয়ার পথে নেই, বরং এটি নিশ্চিতভাবেই একটি বড়। গত কয়েক সপ্তাহ ধরে চলা অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানকে কোণঠাসা করে ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী, কিন্তু ট্রাম্পের লক্ষ্য আরও সুদূর প্রসারী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সতর্ক করেছেন যে ইরান যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস না করে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেয়, তবে আমেরিকা এমন পদক্ষেপ নেবে যা পুরো একটি সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। মঙ্গলবার শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়। এই সময়ের মধ্যেই হরমুজ প্রণালী না খুললে ইরানে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুরো ইরানকে নরকে পরিণত করার হুমকিও এসেছে তার মুখ থেকে, যদিও ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমন প্রেক্ষাপটে যখন সারা বিশ্বের চোখ যুক্তরাষ্ট্র ইরানের দিকে, ঠিক তখনই ওয়াশিংটনের আকাশে উঠতে দেখা গেল প্রলয়ঙ্কারী ডুমসডে বিমান। এতে প্রশ্ন উঠছে, ইরানে কি পারমাণবিক হামলার পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন? ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি চুক্তি মেনে নেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে সোমবার নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির ওপর আমেরিকার এই বিশেষ বিমানকে চক্কর দিতে দেখা গেছে। বোয়িং E-4B নাইট ওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম ছত্র রাখার জন্য তৈরি করা হয়েছে। আকাশে ভাসমান ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের এর সদর দপ্তরের অবস্থান ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে শনাক্ত করা হয়। ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী বিমানটি সকাল 10:17 অফুর থেকে উড্ডয়ন করে পরবর্তীতে ঘাঁটিতে আবারও ফিরে আসে। এ সময় অবতরণের আগে এলাকাটির চারপাশে অন্তত 6 বার চক্কর দেয়। ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে বিমানটির গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার 12 দিনের যুদ্ধ অভিযানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার মাত্র কয়েকদিন আগে এর একটি ফ্লাইট সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। ট্রাম্প এখন ইরানকে তার শান্তি পরিকল্পনায় সম্মত হতে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় যুক্তরাষ্ট্র এই ইসলামিক প্রজাতন্ত্রের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দিবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুরো দেশটাকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে এবং সেই রাতটা হতে পারে আগামীকাল রাত। যদিও যুক্তরাষ্ট্রের 4টি E-4B বিমানের একটি বহর রয়েছে যা সামরিক প্রস্তুতি বজায় রাখার জন্য সারা বছর নিয়মিত উড্ডয়ন করে। রাজধানীর সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে বড় ধরনের অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। বুধবার টিটিপাড়া মোড় থেকে ধলাইপাড় পর্যন্ত বিস্তৃত এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় 240টি অবৈধ বাস কাউন্টার চিহ্নিত করে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযান ভেঙে ফেলা হয় অনুমোদনহীন স্থাপনা এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে রাস্তা ও ফুটপাত দখল না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমাতে এই পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। সংস্থাটি জানিয়েছে, অবৈধ কাউন্টার পুরোপুরি উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, নোটিশ করেছি যে 7 দিনের মধ্যে এগুলাকে অপসারণ করে আপনারা টার্মিনালে আমাদের নির্ধারিত
জায়গা আছে, আপনারা সেখানে যাবেন। তা আমাদের সাথে আসলে গতকাল আমরা এই বিষয়ে মিটিং করেছি এবং আজ থেকে আমাদের যে অভিযান সেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি এবং এটা চলমান থাকে। আমরা পর্যায়ক্রমে সবগুলা কাউন্টারকেই আমরা এভাবে সিলগালা করব। এগুলাকে শুধু সিলগালাই করবেন নাকি অপসারণ করে দেওয়া হবে? কারণ দেখা যায় যে এগুলো আবারও খুলে ফেলে। না, এটা সিলগালা থাকলে এটা খোলার কোনো সুযোগ নেই। এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তারা যদি আবেদন করে, তারা যেখানে আমরা দিতে চাই সেখানে তারা যাবে, মানে বাস টার্মিনালে যাবে, আমরা এটা খুলে দেবো। খুলনা আপনার তো এখান থেকে কোনো রুট পারমিট নেই, আপনি তো এখানে উঠতে পারবেন না। নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে পঞ্চম বাংলাদেশ স্কাউটস দিবস। বুধবার গাইবান্ধা জেলা স্কাউট ও জেলা রোভার স্কাউটের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলার সহকারী কমিশনার মিনহাজুল রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মাসুদুর রহমান মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম, সম্পাদক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন। ভালো লাগে, এটা আমার অনেক ভালো লাগে। আমাদের যদি কোনো স্কুলে এখন পর্যন্ত স্কাউট শিক্ষক না থাকে প্রশিক্ষিত, অ্যাটলিস্ট ওরিয়েন্টেশন এবং বেসিক কোর্স করা না থাকলে আপনারা আগামী 3 মাসের মধ্যে সকল বিদ্যালয়ে 2 জন করে কমপক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন এবং বেসিক কোর্স যেন পায়, এটির একটি পরিকল্পনা তৈরি করেন। দরকার হলে কেন্দ্রের বাজেট চান। সবচেয়ে বড় আপনাদের যেটা শক্তি, যে জেলা স্কাউটের সভাপতি, জেলা প্রশাসক নিজে, তাই আমার মনে হয় এটি করা মানে অসম্ভব কিছু হবে না। যেমন সকল স্কুলে স্কাউট টিম গঠন করতে হবে। এটা জুন মাসের 15 তারিখের ভিতরে আমাকে রিপোর্ট করবেন। পিরোজপুরে দীর্ঘদিনের তীব্র সুপেয় পানির সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পৌরসভা ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরবাসী। বুধবার পিরোজপুর পৌরসভার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন এলাকার ভুক্তভোগী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে পানির সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, পানির লাইনের সংস্কার এবং নিরবিচ্ছিন্ন সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। আমরা যখনই পানির বিল পরিশোধ না করি, আমরা তো পানি পাই না, আমরা তো সিস্টেমে পানি সরবরাহ হচ্ছে কিনা তারা তার সাথে কাজ করে। এখন যেহেতু আমরা পৌরবাসীর সাথে একত্রিত হয়েছি, আমরা আমাদের অনেক কষ্ট, অনেক শিকার হয়েছে, কিন্তু আরেকটি বড় শিকার দক্ষিণ নাসিরপুর এরিয়ায় যুব সমাজের ক্ষমতায়ন ও সুন্দরবনের পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ শক্তিশালীকরণে আর্থ স্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বুধবার মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মণি মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে ওয়াইল্ড টিমের উদ্যোগে এই আর্থ স্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজন হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলী বিকাশের উপর গুরুত্ব বাড়বে এবং সুন্দরবন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে ভবিষ্যতে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জের সরকারি বন সংরক্ষক দীপক চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন কো ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ফারুক হোসেন হাওলাদার, ওয়াইল্ড টিমের প্রোগ্রাম অফিসার সাদিয়া আফরোজ, নিতু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কাটা যাবে না, বনের উপর ডিপেন্ডেন্সি কমাতে হবে, তারপরে অন্যান্য কার্যক্রমগুলো তোমরা যেগুলা দিনব্যাপী অবহিত হয়ে যাবা, কিভাবে বৈধ পথে সুন্দরবনে যাওয়া যায় সেটার জন্য তো আমাদের প্রসেস, আমাদের সহযোগিতা সবসময় থাকবে। তো সবাইকে এই রিকোয়েস্ট করব এবং ওয়াইল্ড টিমকে আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাবো এবং এই ধরনের প্রোগ্রাম ওনারা যেন অব্যাহত রাখে সেজন্য ওনাদেরকে ধন্যবাদ। এটা বাড়িতে গিয়েছি যারা এই কাজের সঙ্গে সংযুক্ত, আমি বিশেষ করে আমার আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। প্রাথমিকভাবে আমি 9 থেকে 10টা বাড়িতে গিয়েছি যারা সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ শক্তিশালীকরণ এর উদ্দেশ্যে আর্থ স্কাউটদের নিয়ে এই ক্যাম্পেইন
এই ক্যাম্পেইনে উপস্থিত। রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে 41তম সাব ইন্সপেক্টর সমাপনী প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। বুধবার সকালে বিপিএ প্যারেড গ্রাউন্ডে পাসিং আউট প্যারেডে শুরুতে আইজিপিকে স্বাগত জানান বিপিএর প্রিন্সিপাল জিএম আজিজুর রহমান। কুচকাওয়াজের প্রথম দিকেই আইজিপি 41 ব্যাচের শিক্ষানবিশ এসআই এর সম্মাননা গ্রহণ করেন। ওই সময় প্যারেড কমান্ডার ছিলেন সহকারী পুলিশ সুপার শুভ ঘোষ। তাদের মধ্যে শ্রেষ্ঠ ক্যাডেট এবং শ্রেষ্ঠ একাডেমিক হলেন এসআই এজাজ আহমেদ। ওলিউল্লাহ ফায়ারিং কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এসআই শুভ বিশ্বাস শ্রেষ্ঠ শুটার এবং রায়হান আলী সাঁতারে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, 10ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়ামে দোতলায় 2 দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদাতুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার তানভীর ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পার্বতী পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়কৃষ্ণ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুল ইসলাম, মাধ্যমিক একাডেমির সুপারভাইজার মেহনাজ ফেরদৌস সহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কতটুকু আসলে ঢুকতে পারবে, বাচ্চারা আসবে, প্রত্যেকটা ব্যাচ আসবে। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, সেহেতু বিজ্ঞানের প্রতি আমার একটি আলাদা আকর্ষণ। কিংবা নিজেরা সবাই প্রজেক্ট তৈরি করে নিয়ে আসছেন আজকে। হ্যাঁ, তো এই প্রজেক্ট যে তৈরি তো আপাতত আমরা চিন্তা করছি এটা দুর্ঘটনা এড়ানোর জন্য, এটা বাংলাদেশে মানে আমার নরমাল গাড়িতে ড্রাইভারে থাকলে প্রযুক্তি থাকলে সমস্যা কোথায়? সমস্যা আছে কি কোনো? ড্রাইভার থাকলে আপনি দেখেন অনেক সময় কিন্তু ড্রাইভার জার্নি করতে হয়, অনেক জার্নি করতে হয় ড্রাইভারের। আমার 8টা প্রতিষ্ঠান এসেছে। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা পাড়ের মনোরম পরিবেশ এখন কয়লায় কালো। প্রভাবশালী মহলের লোকজনের মজুত করে রাখা কয়লা স্তূপে বিপন্ন পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা। শুধু তাই নয়, এই কয়লার স্তূপের পাশেই তেল ও গ্যাসের ডিপো থাকায় চরম অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। অথচ রেলওয়ের 2টি ও সড়কপথের 1টি সহ মোট 3টি গুরুত্বপূর্ণ সেতু থাকায় সরকার এই এলাকাটিকে কেপিআই ঘোষণা করেছে। কিন্তু এরপরও এক শ্রেণীর অসাধু কর্মকর্তার সহযোগিতায় রেলওয়ে থেকে কৃষি লিজ এনে গড়ে তুলেছে কয়লার মোকাম। আমাদের ক্লাসে প্রতিনিয়ত ধুলাবালি আসে, যার জন্য আমরা অসুস্থ হয়ে পড়ি। স্কুলের পাশে একটি কয়লার স্তূপ আছে, যেখান থেকে আমাদের ক্লাসে সবসময় ধুলাবালি প্রবেশ করে। তার কারণে আমাদের ঠান্ডা, কাশি, এমনকি অ্যালার্জিও সৃষ্টি হয়। কয়লার ধুলাবালি আমাদের স্কুলে এসে পড়ে, আমাদের ক্লাস করতে অসুবিধা হয়, আমাদের স্কুলের গাছপালাগুলো নষ্ট হতে থাকে, পরিবেশে অনেক ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়। কারণে আমাদের অনেক ধরনের কাশি, ঠান্ডা কাশি, ক্যান্সার রোগ এবং চর্মরোগ এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক রোগ সৃষ্টি হয়, যার ফলে আমাদের সুন্দরভাবে ক্লাস করতে পারি না। কয়লার স্তূপটি এখান থেকে সরিয়ে নেয়, যার ফলে আমরা সুন্দরভাবে ক্লাস করতে পারি। আসলে আমরা যারা কয়লার ব্যবসার সাথে জড়িত, আমাদের এখানে কয়লা রাখার কারণে শিক্ষা প্রতিষ্ঠান আছে বা এখানে মানুষ সকাল বিকালে হাঁটাহাঁটি করে, বিকেলে ঘুরতে আসে। অবশ্যই মানুষের আমাদের স্বাস্থ্যের একটা জন্য হুমকি স্বরূপ এই কয়লার যে ডাস্ট আছে। তো আসলে আমরাও যারা ব্যবসা করি, আমাদেরও পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই। আমরা এখানে যে জায়গাতে বর্তমানে এখানে কয়লা রাখা হচ্ছে, অন্য জায়গার তুলনায় এখানে ভাড়া অনেক বেশি দিয়ে এখানে কয়লা রাখতে হচ্ছে। আমরা নিরুপায় হয়ে এখানে রাখতেছি। যদি প্রশাসন বা কর্তৃপক্ষ এখানে আমাদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেয়, তাহলে অবশ্যই আমরা এখান থেকে কয়লা সরিয়ে ফেলবো। জায়গা কম থাকার কারণে বর্তমানে কিন্তু সরকারি কিছু জায়গা আছে, ওই জায়গাটা রিস্ক নিয়ে এখানে কয়লা লাগা এখানে ব্যবসা করতেছে। তোমার কাছে কয়লা রাখার কারণে কয়লার যে একটা জাজল গন্ধ, এই গন্ধে আমার কোমল মতো শিক্ষার্থীরা প্রায় শ্বাসকষ্ট জনিত ভুগতেছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কয়লার মাঝে মধ্যে ফোড়ার একটা গন্ধ আসে, যে শ্রেণীকক্ষে কোনোভাবে অবস্থান করা যায় না। মাঝে মধ্যে আমরা
ছাত্রদের অসুস্থতার কারণে মাঝে মধ্যে ছুটি দিতে হয়। তাহলে আমি আশা করব সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে কোমলমতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের বিবেচনা করে, পরিবেশের ভারসাম্য বিবেচনা করে কয়লা যে রাখার ব্যবস্থা আছে সে এখান থেকে অন্যত্র সরিয়ে যেন ফেলে। অয়েল গেলে সিলিকোসিস হতে পারে, অ্যানথ্রাকোসিস হতে পারে, পার্মানেন্ট ভাবে যেটা শ্বাসকষ্টের রোগ বলে থাকি সেটা হতে পারে। এছাড়া শিশুদের উপরে এর মারাত্মক প্রভাব রয়েছে। আপনারা জানেন যে এটার পাশেই হচ্ছে গিয়ে এই শিশুরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। এতে জনগণের অসুবিধা হয়, আর আমাদের তো প্রতিনিয়ত আমাদের যে চাহিদা অনুসারে জায়গা না থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য সবসময় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। অন্য জায়গায় যাওয়াদের আমাদের চেষ্টা করতেছে অন্য জায়গায় যাওয়ার জন্য। ভৈরব উপজেলায় যে কয়লার যে মোকাম বা যেখানে কয়লা নামানো হয় বা রাখা হয় আর কি, আমি আসার পরেই দেখলাম যে মানে এটা অনেক আগে থেকেই এইভাবে আছে। তো এখানে আসলে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, এটা নিঃসন্দেহে। এবং যেহেতু ওটা রেলের জায়গা, যেহেতু কনসার্ন আসছে এবং স্কুলের পক্ষ থেকে এবং এই যে সুধীজনদের পক্ষ থেকেও অভিযোগ আকারে আসছে যে এখানে আসলে একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তো রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কি পর্যায়ে লিজ আছে বা লিজ কিভাবে দেওয়া আছে, এটাকে পরিবর্তন করা যায় কিনা, প্রশাসনিকভাবে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা অতি সত্বর নেওয়ার ব্যবস্থা করব। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরো একবার। চীন ইরানের গোপন মাস্টার প্ল্যান, ভারতের জন্য কি বড় দুঃসংবাদ? ট্রাম্পের ডেডলাইন পার, গ্যারান্টি ছাড়া কেন এক পাও নড়ছে না তেহরান? শেষ হচ্ছে না ইরান যুদ্ধ, পর্দার আড়ালে কোন শক্তির খেলা? এবং ইরানে পারমাণবিক হামলার পরিকল্পনা চূড়ান্ত করছেন ট্রাম্প।